গুড মর্নিং স্টুডেন্ট, সেন্ট প্লিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা জানি যে আমরা বর্তমানে একটা মহামারী যুগে সময় বা দিনাতিপাত করছি। তো এ কারণে আমাদের সবাইকে মহামারীর এই বিস্তার রোধ করার জন্য বাসায় থেকে অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের সানফ্লিপস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল নেলু কস্তা সিএসসি কর্তৃক আয়োজিত এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আমাদের পাঠদান কার্যক্রমের ব্যবস্থা করে দিয়েছেন। তো আজকের রসায়ন ক্লাসে দশম শ্রেণীর আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণী অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আমরা ফিজিক্সে অবশ্যই পর্যায়বৃত্ত গতি পড়েছি। পর্যায়বৃত্ত মানে যেটার পুনরাবৃত্তি ঘটে আবর্তন করে। তো কথাটা এরকম যে মৌলের ক্ষেত্রে এরকম যে মৌলের যে সকল ধর্ম তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি? যে মৌলসমূহের যে সকল ধর্ম তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে বলবো আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। হ্যাঁ, আচ্ছা, এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি? যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে রয়েছে পরমাণুর আকার, এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, যোজ্যতা, এই সবগুলোকে একত্রে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? বলছে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস হতে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন ঘনত্ব পর্যন্ত দূরত্বকে ওই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলে। কি বলেছি? যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস হতে তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রন ঘনত্ব পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে ওই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলে। খেয়াল করি, আমরা যদি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1, শেষের ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথের 3s অরবিটালে প্রবেশ করে। তাহলে এটার যদি ডায়াগ্রাম দেখাই, এটা যদি মৌলের পরমাণু নিউক্লিয়াস হয়, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ, এই তৃতীয় এভাবে ইলেকট্রনগুলো দেখাই এবং এরকম বহিস্থ কক্ষপথে তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। তো বলছে এই নিউক্লিয়াস থেকে ওই বহিস্থ কক্ষপথ পর্যন্ত যেই দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় ওই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমরা খেয়াল করি, এই ডায়াগ্রামটা হচ্ছে সোডিয়াম পরমাণুর। তাহলে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন ঘনত্ব, যেখানে ইলেকট্রন থাকবে,
ইলেকট্রন নাই এরকম কক্ষপথ পর্যন্ত বিবেচনা করলে কিন্তু হবে না। তাহলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে তার সর্ববহিস্থ কক্ষপথ পর্যন্ত যে দূরত্বটি, সেই দূরত্বকে বলা হয় তার পারমাণবিক ব্যাসার্ধ। আর এই পারমাণবিক ব্যাসার্ধের সাহায্যে একটা মৌলের পরমাণুর আকার বিবেচনা করা হয়। কীরকম? যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি সেই মৌলের পরমাণুর আকার বড়, আর যেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান কম সেই মৌলের আকার ছোট। তাহলে এই পারমাণবিক ব্যাসার্ধ এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ততার সাহায্যে আমরা একটা মৌলের আকারকে এক্সপ্লেইন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করি এটা পর্যায় ও গ্রুপ ভিত্তিতে কিভাবে আবর্তিত হয়। তো বলছে পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করো। তো পরমাণুর আকার একটা পর্যায় সারণীতে আমরা খেয়াল করি, পর্যায় সারণীতে আমরা বাম থেকে ডান দিকে যেগুলো যায় সেটাকে বলা হয় পর্যায়। পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে পর্যায় বরাবর আমরা বাম থেকে ডান দিকে যাই, বাম থেকে ডানে যাই। তো বলা হচ্ছে পর্যায় বরাবর বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, পরমাণুর আকার হ্রাস পায়। হ্যাঁ, একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডান দিকে যাব ততই মৌলের পরমাণুর আকার হ্রাস পায়। ঘটনা কি বলছি, একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডান দিকে যাব মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের যোজ্যতা স্তরে একটি করে ইলেকট্রন বেড়ে যায়। ফলে নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের আকর্ষণটা বেড়ে যায়। আর এই নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে তার যোজ্যতা স্তরটা সংকুচিত হয়। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করি আমরা পর্যায় 2 এর ক্ষেত্রে প্রথম যে মৌলটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং আর্গন, এটা 2 নম্বর পর্যায়ের মৌলগুলো। খেয়াল করি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s1, বেরিলিয়ামের 4 1s2 2s2, বোরনের 5 1s2 2s2 2p1, কার্বনের 6 1s2 2s2 2p2। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করি এখানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন রয়েছে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2টা, বোরনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 3টা, কার্বনের প্রথম কক্ষপথে 2টা এবং এই দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। অনুরূপভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে পাওয়া যায় প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 5টা থাকে। অক্সিজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 5টা, দ্বিতীয় কক্ষপথে 6টা। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করে দেখা যায় যে একই পর্যায় যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাচ্ছে ততই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের যোজ্যতা স্তরে একটি করে ইলেকট্রন বেড়ে যাচ্ছে। এই যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসের সাথে পরমাণুর যোজ্যতা স্তরের আকর্ষণ বেড়ে যায়, ফলে যোজ্যতা স্তরগুলো সংকুচিত হয়। এ কারণে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাব ততই মৌলগুলোর আকার ছোট হয়। আমরা যদি ক্রমানুসারে দেখাই তাহলে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আকারে ছোট, আবার বেরিলিয়ামের থেকে বোরনটি আকারে ছোট, বোরনের থেকে কার্বন আকারে ছোট, কার্বনের থেকে নাইট্রোজেন আকারে ছোট, নাইট্রোজেনের থেকে অক্সিজেন আকারে ছোট, অক্সিজেনের থেকে ফ্লোরিন আকারে ছোট, ফ্লোরিনের থেকে এটা নিয়ন হবে, নিয়ন আকারে ছোট। তাহলে খেয়াল করি একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যায় ততই মৌলগুলোর আকার ছোট হয়। দ্যাট মিন্স পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আবার একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে যখন নামি
উপর থেকে নিচে নামলে গ্রুপ বরাবর উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায়। অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায়, দ্যাট মিন্স মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মানটা বৃদ্ধি পায়। আর ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে ওই মৌলের আকার তত বৃদ্ধি পায়। আমরা 1 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে বিবেচনা করতে পারি। 1 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে তো 1 নম্বর গ্রুপের মৌলগুলো কারা আছে খেয়াল করি। গ্রুপ 1 হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই গ্রুপ 1 এর মৌলগুলোর ক্ষেত্রে আমরা যতই উপর থেকে নিচের দিকে যাব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো 1s1, লিথিয়ামের হচ্ছে 1s2, 2s1, সোডিয়ামের 1s2, 2s2, 2p6, 3s1, পটাশিয়ামের 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। প্রিয় শিক্ষার্থী খেয়াল করি আমরা একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের জড়তা স্তরে, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করি একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের জড়তা স্তরে একটি করে বাড়তি শক্তি স্তর যুক্ত হয়। তাহলে একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাব কক্ষপথগুলোতে এভাবে একটা একটা করে শক্তি স্তর যুক্ত হয়। যখন এই শক্তি স্তরগুলো যুক্ত হয় তখন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি এটা হাইড্রোজেনের হয় একটা কক্ষপথ, লিথিয়ামের ক্ষেত্রে আমরা বিবেচনা করি 2টা কক্ষপথ, সোডিয়ামের ক্ষেত্রে বিবেচনা করব 3টি কক্ষপথ। তাহলে খেয়াল করি একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের জড়তা স্তরে একটি করে শক্তি স্তর যুক্ত হয়। শক্তি স্তর যুক্ত হলে এই নিউক্লিয়াসের সাথে জড়তা স্তরের দূরত্ব বেড়ে যায়, ফলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মানও বৃদ্ধি পায়। এ কারণে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। যেহেতু এটা ক্রমানুসারে পরিবর্তনটা ঘটে এই জন্য পরমাণুর আকারকে একটি পর্যায়বৃত্ত ধর্ম বলে। তাহলে আমরা গ্রুপ 1 এর মৌলগুলোকে যদি আকারের উচ্চ ক্রমানুসারে সাজাই তাহলে লিখতে পারি এরকম: গ্রুপ 1 এর মৌল সমূহের আকারের উচ্চক্রম। উচ্চক্রম মানে যত ডান থেকে বাম দিকে যাব তত আকারটা বাড়তে শুরু করবে। অর্থাৎ সবার উপরে হাইড্রোজেন, হাইড্রোজেনের থেকে আকারে বড় লিথিয়াম, লিথিয়ামের থেকে আকারে বড় হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের থেকে আকারে বড় পটাশিয়াম, পটাশিয়ামের থেকে আকারে বড় হচ্ছে রুবিডিয়াম, রুবিডিয়ামের থেকে আকারে বড় সিজিয়াম, সিজিয়ামের পরে আকারে বড় হচ্ছে ফ্রান্সিয়াম। এভাবে মৌলগুলোর আকারের ক্রমানুসারে, এবং এই ক্রমটা বাম থেকে ডান দিকে যাচ্ছে, আকারগুলো ক্রমান্বয়ে বাড়তেছে, এইটাকে বলা হয় উচ্চক্রম। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। এরপরে যে টপিক্সটা পড়ব এই পরমাণুর আকার রিলেটেড, সেটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ কাকে বলে। আয়নিক
ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ বলা হয়েছে কোনো আয়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের আয়নটা ক্যাটায়নও হতে পারে অ্যানায়নও হতে পারে। তাহলে কোনো আয়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন ঘনত্ব পর্যন্ত দূরত্বকে বলবো আয়নিক ব্যাসার্ধ। আর এই আয়নিক ব্যাসার্ধ দুই প্রকার, একটাকে বলা হয় ক্যাটায়নিক ব্যাসার্ধ, ক্যাটায়নিক ব্যাসার্ধ, আরেকটাকে বলা হয় আয়নিক ব্যাসার্ধ, অ্যানায়নিক ব্যাসার্ধ, দুঃখিত। একটা হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে অ্যানায়নিক ব্যাসার্ধ। তো ক্যাটায়নিক ব্যাসার্ধ কি বলছে? কোনো ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথ পর্যন্ত দূরত্ব। খেয়াল করি, এই যে সোডিয়াম পরমাণুটি একটি ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এই অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা 10টি। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখাই 1s2 2s2 2p6, দ্যাট মিন্স এটা যদি নিউক্লিয়াস হয় প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত ইলেকট্রনের বিস্তৃতি আছে। তাহলে এই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথ পর্যন্ত যেখানে ইলেকট্রন রয়েছে, আমাদের তৃতীয় কক্ষপথ ছিল বাট ওই তৃতীয় কক্ষপথের ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ফলে এর বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 8টি। তাহলে আমরা বিবেচনা করব নিউক্লিয়াস থেকে ওই বহিস্থ কক্ষপথ পর্যন্ত যেখানে ইলেকট্রন রয়েছে। তাহলে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথ পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলবো ওই ক্যাটায়নের ক্যাটায়নিক ব্যাসার্ধ। খেয়াল করি অ্যানায়নিক ব্যাসার্ধ কি? একই কথা, যে কোনো অ্যানায়নের নিউক্লিয়াস থাকে, সাপোজ এই ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইটে পরিণত হয়। ক্লোরাইটে পরিণত হলে এর ইলেকট্রন সংখ্যা হয় 18টি। তো যদি আমরা এর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে এই পরমাণুটার নিউক্লিয়াস হলো এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। বলছে নিউক্লিয়াস থেকে এই তৃতীয় কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন রয়েছে, এই দূরত্বটাকে বলবো আমরা এই আয়নের অ্যানায়নিক ব্যাসার্ধ। তাহলে ক্যাটায়নিক ব্যাসার্ধ কি? কোনো ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথ পর্যন্ত দূরত্বকে বলা হয় ক্যাটায়নিক ব্যাসার্ধ, আর কোনো অ্যানায়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথ পর্যন্ত দূরত্বকে বলা হয় অ্যানায়নিক ব্যাসার্ধ। আর ক্যাটায়নিক ব্যাসার্ধ অ্যানায়নিক ব্যাসার্ধ দুটাকেই একত্রে বলা হয় আয়নিক ব্যাসার্ধ। এই টপিকসটার উপর ভিত্তি করে আমাদের দুইটা জ্ঞানমূলক তথ্য আমাদের কাজে লাগবে। সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়নিক ব্যাসার্ধ ক্ষুদ্রতর। অর্থাৎ একটা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ যতটুকু, ওই পরমাণুটার যদি ক্যাটায়ন তৈরি হয় তাহলে ক্যাটায়নিক ব্যাসার্ধটা ক্ষুদ্রতর হবে। আমরা এই জ্ঞানটার আলোকে এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন দিতে পারি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে কোনটি আকারে বড়, কেন? ব্যাখ্যা করো। তাহলে ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে কোনটি আকারে বড় এবং কেন, ব্যাখ্যা করো। এই টাইপের কোশ্চেনগুলো এই জ্ঞানটার আলোকে আসবে। কিভাবে? আমরা একটু খেয়াল করি, এই যে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম 2+ আয়ন দুটো একই মৌলের পরমাণু, একটা আয়ন আর একটা হচ্ছে পরমাণু। খেয়াল করি আমরা এই ম্যাগনেসিয়াম পরমাণুতে ইলেকট্রন সংখ্যা আছে 12টি, প্রোটন সংখ্যা আছে 12টি, কিন্তু ম্যাগনেসিয়াম 2+ আয়নে
ইলেকট্রন সংখ্যা 10টি আর প্রোটন সংখ্যা হচ্ছে 12টি। তো ম্যাগনেসিয়াম পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন প্রোটনে যে পরিমাণ আকর্ষণ বল ম্যাগনেসিয়াম 2+ তুলনামূলক ইলেকট্রন সংখ্যা কম থাকায় প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণটা বেশি কাজ করে, ফলে এই ম্যাগনেসিয়াম 2+ আয়নের যোজ্যতা স্তরটা সংকুচিত হয়, আকারে ছোট হয়ে আসে। এ কারণেই কোনো মৌলের পরমাণুর থেকে তার ক্যাটায়নটি আকারে সবচেয়ে ছোট হবে। অর্থাৎ তাহলে এখান থেকে সিদ্ধান্ত ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2+। ম্যাগনেসিয়াম 2+ এর থেকে মানে ম্যাগনেসিয়াম আয়নের থেকে ম্যাগনেসিয়াম পরমাণুটি আকারে বড় হবে। তাই তো বলা হয়েছে পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়নিক ব্যাসার্ধ ক্ষুদ্রতর, ক্যাটায়নগুলো আকারে সবচেয়ে ছোট হবে। এখান থেকে একটা জ্ঞানের আরেকটা সহজেই এই তথ্যটা দিয়ে এমসিকিউগুলো সলভ করা যাবে। খেয়াল করি আমরা দুটো আয়নের প্রোটন সংখ্যা একই, তাহলে প্রোটন সংখ্যা যদি সমান হয় যার ইলেকট্রন কম সেটা আকারে ছোট। তাহলে এখান থেকে সিদ্ধান্ত যে প্রোটন সংখ্যা সমান হলে যার ইলেকট্রন সংখ্যা কম সেটি আকারে ছোট। অর্থাৎ ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম 2+ এই দুটার মধ্যে ম্যাগনেসিয়ামটা আকারে বড় হবে ম্যাগনেসিয়াম 2+ এর থেকে। এখান থেকে আরেকটা জ্ঞানমূলক তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা তার অ্যানায়নিক ব্যাসার্ধ বৃহত্তর হবে। কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা অ্যানায়নিক ব্যাসার্ধ বৃহত্তর। হ্যাঁ, তাহলে কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা অ্যানায়নিক ব্যাসার্ধ বৃহত্তর। এই জ্ঞানটার আলোকে একটা অনুধাবনমূলক প্রশ্ন এরকম হয়, ক্লোরিন ও ক্লোরাইড এর মধ্যে কোনটি আকারে বড়, কেন ব্যাখ্যা করো। তো খেয়াল করি এই যে ক্লোরিন এবং ক্লোরাইড, এখানে ইলেকট্রন সংখ্যা 17টি আছে, প্রোটন সংখ্যা 17টি, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা 18টি থাকে, প্রোটন সংখ্যা 17টি। তাহলে তুলনামূলকভাবে এই ক্লোরাইড আয়নে ইলেকট্রন সংখ্যা বেশি থাকার কারণে নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা কম কাজ করে, এ কারণে এর যোজ্যতা স্তর কম সংকুচিত হয়, ফলে এটা আকারে ছোট হয়। এ কারণে বলা হচ্ছে যে ক্লোরাইড ইজ গ্রেটার দেন ক্লোরিন। অথবা আমি যে নিয়মটা দেখালাম যে প্রোটন সংখ্যা সমান হলে যার ইলেকট্রন কম সেটি ছোট, তো তাই হয়েছে ক্লোরাইডটা আকারে ছোট আর ক্লোরিনটা আকারে ছোট ক্লোরাইডের তুলনায়। তো প্রিয় শিক্ষার্থী, আমি যতটুকু অংশ আলোচনা করলাম আশা করি এই অংশটুকুর আলোকে পরমাণুর আকারগুলো তোমরা এক্সপ্লেইন করবা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরমাণুর আয়নীকরণ, বিভব, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি এই 3টা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।